তারা 1971 সালের 26শে মার্চের কথা উল্লেখ করতে চাননি। যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে বিএনপি বোধহয় সহযোগিতা করছে না, জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যায়, তাহলে সেটা কোন প্রক্রিয়া সেটা তারাই সাজেস্ট করতে পারে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রস্তাব ঐক্য কমিশনের আমরা একমত হয়েছি। গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অব্যাহত সংগ্রাম ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের বিরুদ্ধে অবস্থান নেয় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, হামলা, মামলা ও সীমাহীন নিপীড়নের শিকার হয়েও দীর্ঘ 16 বছরের অব্যাহত লড়াই এবং 2024 সালের জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্র গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারাবদ্ধ থাকব। এই প্রস্তাব ঐক্য কমিশনের আমরা একমত হয়েছি। এরপরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের স্বাক্ষর থাকবে, ঐক্য কমিশনের সদস্যদের স্বাক্ষর থাকবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও ঐক্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাক্ষর থাকবে। এই প্রস্তাব তাদের আমরা সম্পূর্ণ একমত হয়ে 30 তারিখ রাতেই আমাদের জবাবটা আমরা দিয়েছি। 31 তারিখ যেহেতু ঐক্য কমিশনের কার্যক্রম দ্বিতীয় পর্বে সমাপ্ত হওয়ার জন্য ধার্য ছিল। এক্ষণে প্রশ্ন আসে যে এটা এই প্রতিশ্রুতি এই স্বাক্ষরের মধ্য দিয়েই সীমাবদ্ধ থাকবে নাকি এটা বাস্তবায়নের জন্য আরও অন্য ধাপের আলোচনা হবে। এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে, অনেকে সংশয় তুলেছে যে এগুলো নির্ধারণ না হওয়া পর্যন্ত তারা স্বাক্ষর করবেন না। এই ক্ষেত্রে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে বিএনপি বোধহয় সহযোগিতা করছে না। আমরা যা যা সহযোগিতা করেছি সেটা ব্রডকাস্ট করা হয়েছে, জাতির কাছে দৃশ্যমান দেখেছে। আমরা প্রত্যেক দিন প্রেস ব্রিফিংয়ে আমাদের বক্তব্যের যে ঐক্যমত্য কমিশনের সাথে যে আলোচনা হয়েছে সেটা সরাসরি প্রেসকে জানিয়েছি। সেটা বিভিন্ন মিডিয়ায়, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এখন সর্বোচ্চ সহযোগিতা যেখানে বিএনপি দিয়ে গেল এবং দিয়ে যাচ্ছে, সংস্কার কার্যক্রম এবং সংস্কার যেহেতু আমাদের এই অঙ্গীকার, আমাদের এই প্রতিশ্রুতি, 31 দফা বাস্তবায়ন করা আমাদের প্রতিশ্রুতি জাতির কাছে। শুধু এই সংস্কার কমিশনে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো, সংস্কারগুলোর প্রস্তাব গৃহীত হয়েছে তা নয়, আমাদের আরও অনেক বেশি সংস্কার প্রস্তাব আছে আমাদের দলের পক্ষ থেকে। আগামী দিনে ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসের জন্য এই জাতি গঠন প্রক্রিয়ায় এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত প্রতিশ্রুতি, অঙ্গীকার আমাদের দলের পক্ষ থেকে অনেক আগেই প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে, সেগুলোর অবশ্যই আমরা পালন করব। সেটা এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না। তো সেই জায়গায় আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি এবং রাজনৈতিক হীনমন্যতার প্রকাশ বলে আমরা মনে করব। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখার জন্য এবং এই ঐক্যকে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা সবার কাছে আহ্বান জানাই। ধন্যবাদ। কারণ নির্বাচিত সরকারের কাছে যদি এই প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব না দেয়া হয় তাহলে কাকে দেয়া হবে? অনির্বাচিত সরকারের কাছে? অনির্বাচিত সরকার তো বর্তমানে আছে এবং যেহেতু জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়া গঠিত হয়েছে, এই সরকার তো এখন সংস্কার প্রস্তাব যেগুলো বাস্তবায়নের দরকার সেটা করে যাচ্ছে। প্রতিনিয়তই আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা অর্ডিন্যান্স প্রণীত হতে দেখছেন, সেগুলো তো এই সংস্কার প্রক্রিয়ার অংশ। আমরা যে সমস্ত সংস্কার প্রস্তাবের সাথে একমত, জাতি একমত, সেই সংস্কার প্রস্তাবের মধ্যে শুধুমাত্র সংবিধান সংশোধনের বিষয়গুলো বাদে বাকি সকল সংস্কার প্রস্তাব এখন হয় অর্ডিন্যান্সের মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে অথবা অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন সম্ভব এবং সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে, প্রতিনিয়ত বাস্তবায়ন হচ্ছে। তো এই প্রক্রিয়ার বাইরে শুধুমাত্র প্রতিশ্রুত জিনিসটা থাকবে সংবিধান সংশোধনের বিষয়ে। এখন যদি আমরা ধরে নেই যে একটা কাগজিক প্রক্রিয়ায়
কোনো আইনি বৈধ প্রক্রিয়া ছাড়া, জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যায়, তাহলে সেটা কোন প্রক্রিয়া সেটা তারাই সাজেস্ট করতে পারে। এখন সেই সাজেশনের সাথে জাতিকে একমত হতে হবে। সেটা যদি কোনো বৈধ প্রক্রিয়া হয় তাহলে সেটা জাতি মেনে নেবে। আমরা আলাপ আলোচনায় এবং বৈধ প্রক্রিয়া সকল কিছু সম্পন্ন করার পক্ষে। তবে নির্বাচিত জাতীয় সংসদ ছাড়া প্রতিশ্রুত সংবিধান সংশোধনের যে সমস্ত প্রস্তাব ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়েছে সেটা অন্য কোনো প্রক্রিয়ায় সংশোধন হওয়া বাঞ্ছনীয় নয়। জুলাই ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হলো, সেগুলো এখানে ধারণ করা হয়েছে। তারপরে 5 তারিখে স্বৈরাচারের পতন হলো, স্বৈরাচার পালিয়ে গেল, সেটা বর্ণনা করা হয়েছে। এরপরে 8 তারিখে জাতীয় ঐক্যের ভিত্তিতে সাংবিধানিক পদ্ধতিতে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে প্রফেসর ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন, সেটা বিবৃত আছে। তারপরে জাতির অভিপ্রায় কি, জাতির অভিপ্রায়, বাংলাদেশের জনগণ কি কি অভিপ্রায় প্রকাশ করছে যে একটি স্বাধীন, সার্বভৌম, সাম্যভিত্তিক, মর্যাদা ভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক, সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো বিবৃত হয়েছে এবং সেই অভিপ্রায় পূরণের জন্য যে সমস্ত বিষয় এখানে জাতীয় জীবনে সংস্কার করার দরকার সাংবিধানিক আইনিভাবে, সেগুলো বর্ণনা করা হয়েছে এবং সেই অভিপ্রায় ব্যক্ত করার মধ্য দিয়ে সেই ঘোষণাপত্রের এখানে এসে আপনারা অনেকেই জানেন, আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় অলরেডি আমাদের দলের অবস্থান পরিষ্কার করেছি। আমরা লিখিতভাবে দিয়েছি যে হ্যাঁ, এই জুলাই ছাত্রগণ অভ্যুত্থান 2024-এর রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। সেটা কোথায় প্রদান করা হবে সেটা পরিষ্কার করেছি। এই সমস্ত যেহেতু অনির্বাচিত সরকার, গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার, যেহেতু সাংবিধানিক সমস্ত নিয়ম কানুন মেনে যদিও এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারপরেও তাকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার জন্য পুনরায় আমাদের ঐতিহ্য মাফিক চতুর্থ তফসিল, সংবিধানের চতুর্থ তফসিলে সেটার বর্ণনা থাকবে এবং সেই জায়গায় যে জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের পথ ধরে এই যে প্রতিষ্ঠা হলো সরকার, তার সকল কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার একটা বর্ণনা থাকতে হয়। এটাই আমাদের ট্রেডিশন। সেই অনুসারে আমরা সেখানে স্বীকৃতি দেব, সেটা বলেছি এবং আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এই ঘোষণাপত্রের, অর্থাৎ চতুর্থ তফসিলে সেটা বর্ণিত থাকবে, এইভাবে বলা হয়েছে। তা এখন সেই ঘোষণাপত্রটা ঠিক একইভাবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন কিনা, উচ্চারণ করবেন কিনা, সেটা এখনো দেখার বিষয়। সেটা আমাদের মতামত আমরা লিখিতভাবে প্রদান করেছি, যেটা আমাদের কাছে চেয়েছে, তাই না? তো সুতরাং আমরা যদি ঘোষণা পরবর্তীতে দেখি তার ব্যত্যয় হয়েছে বা অসামঞ্জস্যপূর্ণ কিছু হয়েছে, সেটা তখন দেখা যাবে, এখনই বলার কিছু নেই। এগুলো অনেকবার চর্চিত হয়েছে, এই সমস্ত বিষয়ে আমি অনেকবার কথা বলেছি। আমরা একটা রিপাবলিকের মধ্যে আছি। এই রিপাবলিকের গঠন প্রক্রিয়া 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে সেটা গঠিত হয়েছে এবং সেই রিপাবলিকের ধারণার মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হোঁচট খেয়েছে। সেটা আমরা আবার সংস্কার মধ্য দিয়ে এই পর্যন্ত এসেছি। সুতরাং আরেকটা রিপাবলিক বলতে তারা কি বোঝান সেটা আমি ঠিক বুঝি না। কারণ এই রিপাবলিক যদি আর একটা নতুন রিপাবলিক হিসেবে ঘোষণা হয়, আমাদের মধ্যে কি এখানে কোনো ম্যাটেরিয়াল চেঞ্জ আসবে? আমরা তো অলরেডি একটা রিপাবলিকের মধ্যে আছি। আমাদের একটা স্টেট আছে, আমাদের একটা রাষ্ট্র আছে, আমাদের একটা সংবিধান আছে। আমাদের এই সংবিধানটা বিভিন্নভাবে রোগাক্রান্ত হয়েছে। আমাদের এই সংবিধানকে অগণতান্ত্রিকভাবে বিভিন্ন সময় সংশোধন করা হয়েছে। সেই জন্যই তো আমরা এই সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমত্য কমিশনের সাথে বসে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী এই সংস্কারগুলো করে যাচ্ছি, যেগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের একটি গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামো আমরা পাবো, রাষ্ট্র কাঠামো পাবো, সরকার কাঠামো পাবো এবং একটি ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, আমরা সমাজ ব্যবস্থা পাবো। এই জন্যই তো আমরা অঙ্গীকারাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। এই জন্যই তো এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। ঐক্যমত্য কমিশন থেকে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। এটার সাথে সম্পূর্ণ একমত পোষণ করে আমরা আমাদের রিপ্লাই দিয়েছি, 30শে জুলাই দিয়েছি। 31শে জুলাই এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। এখন এটার বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি থাকতে হবে বলে যে কেউ কেউ বলছে,
সেই প্রক্রিয়ায় যদি কেউ আলোচনা করতে চায় আমরা সেই আলোচনা আহ্বান জানালে সেখানেও আমরা যাব। কিন্তু আমরা মনে করি এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে, যে সমস্ত বিষয়ে প্রতিশ্রুতি, যে সমস্তগুলো অঙ্গীকার হিসেবে আমাদের কাছে চাওয়া হয়েছে এগুলো বাস্তবায়নের জন্য, এইটা আইনের ঊর্ধ্বে। কারণ গণ অভ্যুত্থান কি আইন মেনে হয়েছে? জনগণের অভিপ্রায় ইচ্ছা অনুসারে হয়েছে। জনগণের চূড়ান্ত অভিপ্রায়ের বহিঃপ্রকাশের নামই হচ্ছে সংবিধান। সংবিধানের প্রস্তাবনা আপনারা দেখবেন, এই সংবিধান জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হিসাবে গঠিত হলো। তো যেখানে জনগণের ঐক্যবদ্ধ অভিপ্রায়ের একটা ঘোষণা এবং অভিপ্রায় প্রতিষ্ঠিত হয়, সেটা আইনের ঊর্ধ্বে। ওইটা সোভরেন একটা বিষয়, সার্বভৌম একটি বিষয়। যেমন আমরা সংসদের হাউসকে, পার্লামেন্টের যে আলোচনার জন্য যেটা বলা হয় হাউস, সেটাকে আমরা সার্বভৌম হিসাবে স্বীকৃতি দিয়েছি বা সংবিধানে দেয়া হয়েছে। কেন দেয়া হয়েছে? কারণ রাষ্ট্রের সকল ক্ষমতা এবং মালিকানা জনগণের হাতে, সেটা আমাদের সংবিধানের